যে প্রেসিডেন্ট নোটের দ্বিতীয় ভিডিওর এই অংশে যে আলোচনাটা শুরু সেটা হচ্ছে ইমপিচমেন্ট অফ দ্য প্রেসিডেন্ট, অর্থাৎ রাষ্ট্রপতির অপসারণ। ইমপিচমেন্টের বাংলা আমরা অপসারণ করতে পারি। এর জন্য যে আর্টিকেল সেটা হচ্ছে 61, খুব ভালো করেই মনে রাখতে হবে। আর্টিকেল 61। ইমপিচমেন্ট কী কারণে করা যেতে পারে, রাষ্ট্রপতির অপসারণ কী কারণে হতে পারে, সেটা ফার্স্ট লাইনে উল্লেখ আছে এবং এটা অবশ্যই মনে রাখতে হবে যে ভায়োলেশন অফ দ্য কনস্টিটিউশন, অর্থাৎ সংবিধান অবমাননার জন্য তার বিরুদ্ধে ইমপিচমেন্ট প্রস্তাব আনা যেতে পারে। তার একটা নির্দিষ্ট প্রসেসিং আছে, যেটার নিচে ডিটেলস আলোচনা করা আছে। ফার্স্ট লাইনে যেটা লেখা আছে, পাওয়ার অফ ইমপিচমেন্ট অফ প্রেসিডেন্ট লাইজ, প্রেসিডেন্টকে ইমপিচমেন্ট করার যে ক্ষমতা সেটা কার হাতে আছে? পার্লামেন্ট অনলি। পার্লামেন্টের হাতে আছে অনলি ফর ভায়োলেশন অফ দ্য কনস্টিটিউশন। অনলি এখানে এই কারণে দেওয়া হয়েছে যে সংবিধান অবমাননার জন্যই শুধুমাত্র, এছাড়া অন্য কোনো কারণে তাকে ইমপিচমেন্ট করা যাবে না বা ইমপিচমেন্ট প্রস্তাবনা তার এগেনস্টে যাবে না। তো এখান থেকে অবশ্যই জানা দরকার যে ইমপিচমেন্ট পাওয়ারটা কার হাতে আছে প্রথমত, আর কী কারণে করা যেতে পারে। অ্যান্ড ক্যান বি রিমুভ ফ্রম হিজ অফিস, তাকে অফিস থেকে সরিয়ে দেওয়া যেতে পারে, প্রেসিডেন্ট পদ থেকে সরিয়ে দেওয়া যেতে পারে বিফোর দ্য পিরিয়ড অফ 5 ইয়ার্স। 5 বছর নর্মালি তার টেনিউর থাকে, মেয়াদ থাকে, তো তার আগেই সরিয়ে দেওয়া যেতে পারে এইভাবে। এবং এই প্রসেসটাকে বলা হচ্ছে কোয়াসি জুডিশিয়াল প্রসেস। কোয়াসি বলতে আধা আধা বিচার বিভাগীয় একটা পদ্ধতি। এটা কোর্টে হচ্ছে না, পার্লামেন্টে হচ্ছে। প্রসেসটাকে আধা বিচার বিভাগীয় পদ্ধতি বলা যেতে পারে, কোয়াসি জুডিশিয়াল প্রসেস বলা যেতে পারে। ইমপিচমেন্ট সংক্রান্ত যে তথ্যগুলো জানা খুবই প্রয়োজন, বিশেষ করে পরীক্ষার জন্য, সেগুলো টু দ্য পয়েন্ট এখানে আছে, এগুলো জানলেই হবে। যেমন ইমপিচমেন্ট রেজলিউশন ক্যান বি ইনিশিয়েটেড, এর একটা পরীক্ষা করবে যে ইমপিচমেন্টের যে প্রস্তাব সেটা যে দুটি হাউস আছে, লোকসভা এবং রাজ্যসভা, কোন হাউসে এটা শুরু করা যেতে পারে। এখানে ক্লিয়ার বলা আছে যে এনি হাউস অফ দ্য পার্লামেন্ট, পার্লামেন্টের যে কোনো পক্ষে। এটা এমসিকিউতে অনেকবার এসছে যে ইমপিচমেন্ট প্রস্তাব আনা যেতে পারে অপশন এ লোকসভা, অপশন বি রাজ্যসভা, অপশন সি আইদার লোকসভা রাজ্যসভা, এরকমভাবে থাকবে। তো যেটা যে কোনো আইদার যেটা থাকবে সেটাই হবে, যে কোনো একটাতে আনা যেতে পারে। নেক্সট হচ্ছে রেজলিউশন মাস্ট বি সাইন্ড বাই, যে রেজলিউশনটা আনা হবে, প্রস্তাবটা আনা হবে, তো সেখানে সাইন্ড সই থাকতে হবে 1/4 অফ দ্য ক্যান্ডিডেট অফ দ্য ইনিশিয়েটিং হাউস। যে হাউসে ইনিশিয়েট হচ্ছে, যদি লোকসভায় প্রস্তাবটা প্রথম ওঠে তাহলে ইনিশিয়েটিং হাউস সেক্ষেত্রে লোকসভা, বা রাজ্যসভায় প্রথম যদি প্রস্তাবটা ওঠে সেক্ষেত্রে ইনিশিয়েটিং হাউস হবে রাজ্যসভা। তো ইনিশিয়েটিং হাউসের যত মেম্বার, লোকসভার ক্ষেত্রে 545, যদিও ফুল স্ট্রেংথ সবসময় থাকে না, রাজ্যসভার ক্ষেত্রে 250। তো যার যত ক্যান্ডিডেট থাকবে তার 1/4, 4/1 অংশের কিন্তু সই লাগবে, তাছাড়া ইমপিচমেন্ট আনা যাবে না। একজন বললো ইমপিচমেন্ট আনবো, হবে না। তাহলে রেজলিউশন আনতে ইনিশিয়েটিং হাউসের 1/4 ক্যান্ডিডেটের সিগনেচার লাগবে। নেক্সট হচ্ছে বিফোর দ্য রেজলিউশন ইজ পাস্ট 14 days নোটিস মাস্ট বি গিভেন টু দ্য প্রেসিডেন্ট। রেজলিউশনটা পাস করার আগে প্রেসিডেন্টকে 14 দিন একটা নোটিশ দিতে হবে যে এইরকম একটা রেজলিউশন আনা হচ্ছে। হঠাৎ করে তাকে না জানিয়ে কিন্তু করা যাবে না। এই কারণেই তাকে জানানো দরকার যে যাতে তার বিরুদ্ধে এই ধরনের একটা প্রস্তাব ওঠার আগে সে আত্মপক্ষ সমর্থনের একটা সুযোগ পায়। Such a resolution must be passed by majority of not less than 2/3 of total membership of the initiating house. তো কত ভোট পেলে এই রেজলিউশনটা পাস হবে? 2/3 অংশ টোটাল মেম্বারশিপ অফ দ্য ইনিশিয়েটিং হাউস। শুরু হচ্ছে যে কক্ষে তার যে টোটাল মেম্বারশিপ, অর্থাৎ এখানে কতজন অনুপস্থিত থাকলো বা কতটা ভ্যাকেন্সি সেটা নয়, টোটাল মেম্বারশিপ যা, যেমন যদি রাজ্যসভা যদি ধরে নিই সেক্ষেত্রে কিন্তু 250, 250, তো তার 2/3 অংশ, 250-এর 2/3 অংশ করলে যা হয় তার বেশি, অর্থাৎ অ্যাকচুয়ালি +1 যোগ করতে হয়, 250 × 2/3 +1। তো 2/3 মেজর টোটাল মেম্বারশিপটা খেয়াল রাখতে হবে। এই মেজরিটি 2/3 বিভিন্ন রকম হয়, কখনো প্রেজেন্ট অ্যান্ড ভোটিং মেম্বার, অর্থাৎ কতজন উপস্থিত থেকে ভোট দিল তার 2/3 অংশ হয়। তো এখানে টোটাল কথাটা কিন্তু খুব গুরুত্ব সহকারে মনে রাখতে হবে।
আর্টিকেল 61 অনুযায়ী এটা একটা মেজরিটির প্রকারভেদ, যে টোটালের উপরে 2/3, কিন্তু প্রেজেন্ট অ্যান্ড ভোটিংয়ের উপরে নয়, এটাই খেয়াল রাখা দরকার। মেজরিটি নিয়ে একটা ভিডিও আমি দেওয়ার চেষ্টা করব, সেক্ষেত্রে ডিটেলসে আলোচনা হবে। আগেও বলেছি কিন্তু করা হয়নি, যাই হোক ওটা দেওয়া হবে। এরপরে হচ্ছে যে দেন দ্য আদার হাউস অফ দ্য পার্লামেন্ট অলসো কল্ড ইনভেস্টিগেটিং হাউস। তো ইনিশিয়েটিং হাউসে এটা যদি পাস হয়ে যায়, তারপরে সেটা কোথায় যাবে? পরের কক্ষে। লোকসভায় শুরু হলে রাজ্যসভায় যাবে, রাজ্যসভায় শুরু হলে যদি পাস হয়ে যায় সেক্ষেত্রে লোকসভায় যাবে। তো দ্বিতীয় কক্ষটাকে এক্ষেত্রে বলা হচ্ছে ইনভেস্টিগেটিং হাউস। শুরু হচ্ছে সেটা ইনিশিয়েটিং হাউস, এবং পরবর্তী যে কক্ষ সেটাকে বলা হচ্ছে ইনভেস্টিগেটিং হাউস। তো দ্য আদার হাউস অফ দ্য পার্লামেন্ট অলসো কল ইনভেস্টিগেটিং হাউস লেখা আছে। ইনভেস্টিগেটস দ্য চার্জেস বাই ইটসেলফ, এটাকে তখন তারা ইনভেস্টিগেট করে। নেক্সট পয়েন্ট হচ্ছে মনে রাখতে হবে দুটো কক্ষে কিন্তু টোটালের উপর 2/3 মেজরিটিতে পাস হতে হবে। প্রেসিডেন্ট হ্যাজ দ্য রাইট টু অ্যাপিয়ার, প্রেসিডেন্টের কিন্তু উপস্থিত হওয়ার অধিকার আছে, তাকে না জানিয়ে কিছু করতে পারে না বা সে আসতে পারবে না এমন নয়, তার একটা রাইট আছে, সে উপস্থিত হবে। অ্যান্ড টু বি প্রেজেন্টেড অ্যাট সাচ ইনভেস্টিগেশন টু ডিফেন্ড হিমসেলফ, আত্মপক্ষ সমর্থনের জন্য, নিজেকে ডিফেন্ড করার জন্য সেই ইনভেস্টিগেশনে নিজেকে রিপ্রেজেন্ট করতে পারে, নিজেকে উপস্থাপন করতে পারে। ইফ অ্যাজ রেজাল্ট অফ ইনভেস্টিগেশনের ফলে আদার হাউস অলসো পাস এ রেজলিউশন, অন্য হাউসও অর্থাৎ দ্বিতীয় হাউসও যদি পাস করে নেই সেই একইভাবে 2/3 মেজরিটি টোটালের উপরে, তখন প্রেসিডেন্ট স্ট্যান্ডস রিমুভড ফ্রম হিজ অফিস, তখন থেকে ধরে নেওয়া হবে, তৃতীয় কক্ষ যেদিন পাস করলো রেজলিউশনটা সেদিন থেকে ধরে নেওয়া হবে প্রেসিডেন্ট আর নেই। প্রেসিডেন্ট স্ট্যান্ডস রিমুভড ফ্রম হিজ অফিস, সে অফিস থেকে সরে গেছে। ফ্রম দ্য ডেট ইনভেস্টিগেটিং হাউস পাস দ্য রেজলিউশন, এটা অবশ্যই মনে রাখা দরকার, কখন থেকে ধরে নেওয়া হবে সে আর নেই, যে ডেটে রেজলিউশনটা ইনভেস্টিগেটিং হাউসে পাস হচ্ছে। এই জিনিসটা গুরুত্বপূর্ণ যে প্রেসিডেন্টের মেয়াদ 5 বছর কবে থেকে শুরু হবে, যেদিন থেকে সে অফিসে পদার্পণ করবে, এর আগেও বলা হয়েছে। আবার ইমপিচমেন্টের ক্ষেত্রে ইনভেস্টিগেটিং হাউস যেদিন পাস করবে সেই ডেট থেকে কিন্তু ধরে নেওয়া হবে যে প্রেসিডেন্ট তার পদ থেকে অপসারিত হয়েছে। আদার দ্যান ইমপিচমেন্ট ছাড়া নো আদার পেনাল্টি ক্যান বি ইম্পোজড অন দ্য প্রেসিডেন্ট ফর ভায়োলেশন অফ দ্য কনস্টিটিউশন। সংবিধান অবমাননার জন্য যে তার জেল হলো বা অন্য কোনো পানিশমেন্ট কিচ্ছু হবে না, শুধুমাত্র ইমপিচমেন্ট অর্থাৎ সরানো ছাড়া এখানে স্পষ্ট বলা আছে নো আদার পেনাল্টি, অন্য কোনো পেনাল্টি ইম্পোজ আরোপ করা প্রেসিডেন্টের এগেনস্টে যাবে না। প্রসেস অফ ইমপিচমেন্ট ইজ ডেফিসিয়েন্ট অন ফলোয়িং অ্যাকাউন্টস, অর্থাৎ ইমপিচমেন্ট পদ্ধতির যে সীমাবদ্ধতাগুলি আছে সেটা এখানে বলা আছে। সীমাবদ্ধতাগুলি কী কী? 1 নম্বর হচ্ছে যে টার্ম ভায়োলেশন অফ কনস্টিটিউশন ইজ ভেরি ভেগ টার্ম অ্যান্ড হ্যাজ নট বিন ডিফাইন্ড অ্যানিওয়ার ইন দ্য কনস্টিটিউশন। ভায়োলেশন, সংবিধানে যে ভায়োলেশনের কথাটা সংবিধানে খুব অস্পষ্টভাবে আছে এবং হ্যাজ নট বিন ডিফাইন্ড অ্যানিওয়ার ইন দ্য কনস্টিটিউশন, সংবিধানের কথা ডিফাইন করা নেই যে এই জিনিসটা করলে বা এই করলে তাকে সংবিধান অবমাননা করে সেগুলো ধরে নেওয়া হবে, নির্দিষ্ট করে কিছু বলা নেই। এটা একটা অভিযোগের উপর ভিত্তি করে হবে, অর্থাৎ যে কোনো অভিযোগে সংবিধান অবমাননা করেছে অভিযোগ করে যদি 1/4 সাইন যদি কোনো পক্ষ ম্যানেজ করতে পারে তাহলে ইমপিচমেন্ট আনা যাবে, নির্দিষ্ট কোনো ডিফাইন্ড নাই। নেক্সট পয়েন্ট হচ্ছে ইলেক্টেড মেম্বার্স অফ লেজিসলেটিভ অ্যাসেম্বলি, অর্থাৎ বিধানসভা তার যারা নির্বাচিত সদস্য, আগেই বলা হয়েছে প্রথম ভিডিওটায় যে তারা কিন্তু প্রেসিডেন্ট নির্বাচনে অংশগ্রহণ করতে পারে, কিন্তু বিধানসভা নির্বাচিত সদস্যরা ইমপিচমেন্টে অংশগ্রহণ করতে পারে না। হ্যাভ নো রোল টু প্লে ইন ইমপিচমেন্ট প্রসিডিংয়ে তাদের কোনো রোল প্লে নাই, হোয়াইল দে হ্যাভ এ রোল ইন দ্য ইলেকশন অফ দ্য প্রেসিডেন্ট ইলেকশনে কিন্তু তাদের একটা রোল আছে। নেক্সট নমিনেটেড মেম্বাররা কিন্তু প্রেসিডেন্টের ইলেকশনে অংশগ্রহণ করতে পারে না, এটা আগে বলা হয়েছিল, কিন্তু ইমপিচমেন্টে তারা অংশগ্রহণ করতে পারে। নমিনেটেড মেম্বার্স অফ পার্লামেন্ট হ্যাভ দ্য রাইট টু ডেলিভারেট অ্যান্ড ভোট হোয়েন দ্য রেজলিউশন অফ ইমপিচমেন্ট ইজ আন্ডার কনসিডারেশন। ইমপিচমেন্ট রেজলিউশনের সময় তারা কিন্তু ভোট দিতে পারে, হোয়েল দে হ্যাভ নো ভোট ইন ইলেকশন অফ প্রেসিডেন্টের ইলেকশনে তারা ভোট দিতে পারে না। তারপরেরটা হচ্ছে এটা মনে রাখা দরকার যে প্রসিডিউর অ্যান্ড অথরিটি টু ইনভেস্টিগেট দ্য চার্জেস অ্যাগেনস্ট প্রেসিডেন্টের এগেনস্টে ইনভেস্টিগেট করা হ্যাভ নট বিন স্পেসিফাইড, নির্দিষ্ট করে কিছু বলা নাই যে প্রসিডিউর কোন পদ্ধতিতে হবে, নর এনি ডেফিনিট টাইম পিরিয়ড হ্যাজ বিন স্পেসিফাইড, অর্থাৎ এবং অথবা নির্দিষ্ট কোনো সময়কালও বলা নাই যে 1 মাসের মধ্যে কি 2 মাসের মধ্যে পুরো প্রসেসটা কমপ্লিট করতে হবে। তো এগুলো সীমাবদ্ধতার মধ্যে ধরে নেওয়া হচ্ছে।
এরপরে হচ্ছে ভ্যাকেন্সি ইন প্রেসিডেন্টস রুল। যদি কারো বুঝতে সমস্যা হয় তোমরা পুনরায় একটু শুনবে, পিছিয়ে নিয়ে একটু আবার শুনবে, আর অবশ্যই সফট কপিটা শোনার পরে সফট কপিটা নিজেদের মতো করে পড়বে। ভ্যাকেন্সি ইন প্রেসিডেন্টস রুল অর্থাৎ শূন্য শূন্য পদ, ভ্যাকেন্সি যদি দেখা যায়, প্রেসিডেন্ট যদি কোনো কারণে না থাকে, সেক্ষেত্রে কী হবে? ইন কেস যদি অফিস অফ প্রেসিডেন্ট ফলস ভ্যাকেন্ট, শূন্য হয়ে যায় ডিউ টু ডেথ, মৃত্যুর কারণে, রেজাইনেশন, পদত্যাগ, আর রিমুভাল অফ প্রেসিডেন্ট যেটা ইমপিচমেন্ট এর কারণে, দেন দ্য ভাইস প্রেসিডেন্ট, তখন প্রেসিডেন্ট পদটি সামলাবে কে? ভাইস প্রেসিডেন্ট, মনে রাখতে হবে উপরাষ্ট্রপতি। অর ইন হিজ অ্যাবসেন্স, সেই সময় যদি ভাইস প্রেসিডেন্টও না থাকে, তার পদটাও যদি ভ্যাকেন্ট থাকে বা কোনো কারণে সে যদি অনুপস্থিত থাকে, তখন প্রেসিডেন্টের পদ সামলাবে চিফ জাস্টিস অফ ইন্ডিয়া, অর্থাৎ সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সেই পদটা সামলাবে। অর ইন হিজ অ্যাবসেন্স, সেই সময় যদি প্রধান বিচারপতিও অনুপস্থিত থাকে, তখন সিনিয়র মোস্ট জাজ অফ এসসি, অর্থাৎ এসসি বলতে এখানে সুপ্রিম কোর্ট, সুপ্রিম কোর্টের যে সিনিয়র মোস্ট জাজ সে হবে প্রেসিডেন্ট। আনটিল নেক্সট ইলেকশনস আর হেল্ড, যতক্ষণ পর্যন্ত না পরবর্তী নির্বাচন হচ্ছে প্রেসিডেন্টের, অ্যান্ড নিউ প্রেসিডেন্ট অ্যাসিউমস দ্য অফিস, নতুন প্রেসিডেন্ট আসছে। অর্থাৎ প্রেসিডেন্ট না থাকলে তার পদটি সামলায় ভাইস প্রেসিডেন্ট, সেও যদি না থাকে চিফ জাস্টিস অফ ইন্ডিয়া অর্থাৎ সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি, সেও না থাকলে সুপ্রিম কোর্টের সবচাইতে সিনিয়র যে জাজ, তাকে তো একজন পাওয়া যাবে, সেই হবে প্রেসিডেন্ট, যতক্ষণ না নতুন প্রেসিডেন্ট আসে নির্বাচিত হয়ে। পরের পয়েন্টটা খুবই গুরুত্বপূর্ণ এমসিকিউ পরীক্ষার জন্য, যে প্রেসিডেন্টস অফিস ক্যান রিমেন ভ্যাকেন্ট ফর ম্যাক্সিমাম অফ 6 months। এই যে এইভাবে প্রেসিডেন্টের পদটা শূন্য আছে, অন্য কেউ তার পদটি চালাচ্ছে, কিন্তু কতদিন চালাতে পারে? ম্যাক্সিমাম 6 মাস, অর্থাৎ 6 মাসের মধ্যে কিন্তু নির্বাচন করতেই হবে নতুন প্রেসিডেন্ট সিলেক্টেড করার জন্য। ইফ প্রেসিডেন্ট ইজ নট এবল টু ডিসচার্জ হিজ ডিউটিজ ডিউ টু সিকনেস, অসুস্থতার কারণে যদি তার কর্তব্য পালন করতে না পারে, ওর অ্যাবসেন্স অথবা অনুপস্থিতির কারণে, অর ডিউ টু এনি আদার রিজন, অন্য কোনো কারণে, দ্য ভাইস প্রেসিডেন্ট ডিসচার্জেস দ্য ফাংশন অফ প্রেসিডেন্ট, সেই সময় কিন্তু ভাইস প্রেসিডেন্ট প্রেসিডেন্টের পদটি সামলাবে। অর্থাৎ প্রেসিডেন্টের পদটা এখানে বলা হয়েছে যে শূন্য নয়, আছে, কিন্তু সে কোনো কারণে অফিস আসতে পারছে না। এর আগে বলা হলো প্রেসিডেন্ট পদটি ফাঁকা, মানে নাই, মৃত্যুর কারণে বা সে রিজাইন করেছে অথবা তাকে সরিয়ে দেওয়া হয়েছে। কিন্তু এখানে বলা যে প্রেসিডেন্ট ইজ নট এবল টু ডিসচার্জ ডিউটি, কর্তব্য পালন করতে পারছে না, অফিস আসতে পারছে না, কেন? অসুস্থতাজনিত কারণে বা অন্য কোনো কারণে অনুপস্থিতির জন্য, তখন ভাইস প্রেসিডেন্ট তার পদটি সামলাবে। তো এখানে ব্র্যাকেটে যেটা লেখা আছে এটা মনে রাখতে হবে যে ভিপি ভাইস প্রেসিডেন্ট ইজ এন্টাইটেলড টু দ্য সেম অ্যালোয়েন্সেস অ্যান্ড প্রিভিলেজেস অফ প্রেসিডেন্ট ডিউরিং দিস পিরিয়ড। ভাইস প্রেসিডেন্ট তখন কিন্তু প্রেসিডেন্টের মতোই সব রকম সুবিধা, বেতন ভাতা ইত্যাদি পাবে, এটাই মনে রাখা দরকার। এই কারণে এই লাইনটা, যে ভাইস প্রেসিডেন্ট পদটি যখন সামলাবে তখন কিন্তু একদমই প্রেসিডেন্টের মতোই সম্পূর্ণ সুযোগ সুবিধা, এমনকি বেতন ভাতাও পাবে, এটা খেয়াল রাখা দরকার। আর্টিকেল 53-তে যেটা বলা আছে যে এক্সিকিউটিভ পাওয়ার্স অফ দ্য ইউনিয়ন, অর্থাৎ কেন্দ্রের যে প্রশাসনিক ক্ষমতা, এক্সিকিউটিভ পাওয়ার্স বলতে কিন্তু মূলত প্রশাসনিক ক্ষমতা, শ্যাল বি ভেস্টেড ইন প্রেসিডেন্টের উপরেই ন্যস্ত থাকবে, অ্যান্ড শ্যাল বি এক্সারসাইজড বাই হিম, সেটা অ্যাপ্লাই করবে আইদার ডাইরেক্টলি, সরাসরিভাবে, অর ইনডাইরেক্টলি, অর্থাৎ কারো মাধ্যমে, সরাসরিভাবে নয়। এখানে ওয়ার্ড দিয়ে যেটা বলা হয়েছে থ্রু অফিসার সাবঅর্ডিনেট টু হিম, তার অধীনস্থ কোনো অফিসারদের মাধ্যমে, কিন্তু বাট অলওয়েজ ইন অ্যাকর্ডেন্স উইথ দ্য কনস্টিটিউশন, সংবিধান অনুযায়ী চালাতে হবে। এটা মনে রাখার খুব একটা দরকার নেই, এটা এমনিতেই আশা করছি জানা আছে সবার, যে প্রশাসনিক ক্ষমতা এক্সিকিউটিভ হেড হচ্ছে প্রেসিডেন্ট, তো সে নিজে অথবা কারোর মাধ্যমে চালাবে নিজেরই নির্দেশ অনুসারে। যদিও এটা জানো যে কাউন্সিল অফ মিনিস্টার, অর্থাৎ মন্ত্রিসভা, যার হেডে প্রাইম মিনিস্টার থাকে, তার কথা অনুযায়ী তাকে চলতে হবে এবং সে চলতে বাধ্য, সেটাও কিন্তু আগের নোটে বলা আছে, মানে আগের ভিডিওটায়। এক্সিকিউটিভ পাওয়ার্সটা কি এখানে একটু বলা আছে, যে পাওয়ার্স অফ ক্যারি আউট মানে হচ্ছে সম্পাদিত করা, অ্যাডমিনিস্ট্রেশন অফ অ্যাফেয়ার্স অফ দ্য স্টেট বলতে এখানে রাষ্ট্র হবে, রাজ্যও হতে পারে। তো মোট কথা প্রশাসন চালানোর যে ক্ষমতা, এটা এক্সিকিউটিভ পাওয়ার্স, এক্সেপ্ট ফাংশন অফ লেজিসলেচার অ্যান্ড জুডিশিয়ারি। তো প্রশাসনিক কাজকর্ম ছাড়া কী ধরনের কাজকর্ম একটা দেশে, গণতান্ত্রিক দেশে মূলত হয়,
বা যে কোনো সরকারের হয়, যে কোনো সরকারের 3 রকম কাজ থাকে: প্রশাসন, আইন প্রণয়ন, প্রথমত আইন প্রণয়ন, সেই আইন অনুযায়ী প্রশাসন, এবং কোথাও কোনো অবমাননা হলে তার জন্য বিচার ব্যবস্থা। তো লেজিসলেচার এবং জুডিশিয়ারি, এটা ছাড়া বাকি যে কাজ সেটাকেই কিন্তু এক্সিকিউটিভ পাওয়ার্স বলা হচ্ছে। কারণ প্রেসিডেন্টের সব রকমই ক্ষমতা আছে, অ্যাডমিনিস্ট্রেটিভ পাওয়ার যেটা এখানে ডিসকাশন আছে, এরপর লেজিসলেটিভ কিছু পাওয়ারও আছে, এবং অবশ্যই লেজিসলেটিভ পাওয়ার আছে কারণ সে সই না করলে কোনো বিল আইনে পরিণত হয় না, এবং জুডিশিয়ারি পাওয়ারও আছে, বিশেষ করে শাস্তি মকুব করার ক্ষেত্রে ফাঁসি পর্যন্ত রদ সে করতে পারে। যাই হোক, অ্যাডমিনিস্ট্রেটিভ পাওয়ার্স অফ প্রেসিডেন্ট, প্রথমে বলা আছে পাওয়ার্স টু অ্যাপয়েন্ট। সেই অ্যাপয়েন্ট করে কাদের? যে সাংবিধানিক গুরুত্বপূর্ণ পদগুলি অ্যাপয়েন্টিং অথরিটি সে নিজেই সেই অ্যাপয়েন্ট করে। প্রাইম মিনিস্টার্স অফ ইন্ডিয়া থেকে শুরু করে অ্যাটর্নি জেনারেল এবং বাকিদের সম্বন্ধে অ্যাটর্নি, কন্ট্রোলার, অডিটর, এগুলো আলাদা নোটসে তোমরা পড়বে, জাস্ট নামগুলো দেখে নাও, এগুলো আমি আর বলছি না। এগুলো আর কি প্রেসিডেন্ট অ্যাপয়েন্ট করে, পরীক্ষাতে অবশ্যই দেয় যে এরা কাদের দ্বারা অ্যাপয়েন্টেড হয়, তো অবশ্যই মনে রাখতে হবে এরা প্রেসিডেন্টের দ্বারা অ্যাপয়েন্টেড হয়। প্রাইম মিনিস্টারের নিয়োগ নিয়ে একটু বলে রাখি, এটা অনেকের কনফিউশন হয় যে প্রাইম মিনিস্টার কি অ্যাপয়েন্ট করে না সে নির্বাচিত হয়। অবশ্যই মনে রাখবে যে অ্যাজ এ প্রাইম মিনিস্টার কি কেউ কখনো ভোট দিয়েছে বা দাওনি? ভোট আমরা কাকে দিই? মেম্বার অফ লোকসভা, যে ভোটটা হয় সাধারণ নির্বাচন, লোকসভার মেম্বারকে আমরা ভোট দিই। তো প্রথমে এমপি নির্বাচিত হয়, এবার ভোট পর্ব শেষ হয়ে গেলে, সাধারণ নির্বাচন শেষ হয়ে গেলে সেই এমপিদের মধ্য থেকে কাউকে প্রধানমন্ত্রী করা হয়, তো তাকে অ্যাপয়েন্ট করবে কিন্তু প্রেসিডেন্ট। এটা খেয়াল রাখবে যে ভোটে কিন্তু প্রাইম মিনিস্টার নির্বাচিত হয় না, প্রাইম মিনিস্টার অ্যাপয়েন্টেড হয়, নট ইলেক্টেড, হি ইজ অ্যাপয়েন্টেড বাই দ্য প্রেসিডেন্ট, খেয়াল রাখবে। এখানে কয়েকটি পয়েন্ট আছে যে ইনফ্যাক্ট এভরি অ্যাপয়েন্টমেন্ট অফ ইউনিয়ন গভর্নমেন্ট, কেন্দ্র সরকারের সমস্ত নিয়োগই কিন্তু ইজ মেড করা হয় ইন দ্য নেম অফ প্রেসিডেন্ট, প্রেসিডেন্টের নামে, অর আন্ডার হিজ অথরিটি, তার অধীনে। ই ডাইরেক্টলি অ্যাডমিনিস্টার্স, সে সরাসরি প্রশাসন চালায় কার? দ্য ইউটি, কেন্দ্রশাসিত অঞ্চলগুলো, থ্রু অ্যাডমিনিস্ট্রেশন অ্যাপয়েন্টেড বাই হিম, সে আর কি প্রশাসক নিয়োগ করে। কিন্তু কয়েকটা ইউটিতে যদিও আইনসভা, লেজিসলেচার আছে, যেমন দিল্লি, তারপরে পুদুচেরি বা পন্ডিচেরি, এবং জম্মু কাশ্মীরেও সম্ভবত বিধানসভা থাকবে। তো সেক্ষেত্রেও কিন্তু যে একজন গভর্নরের অনুরূপ যে থাকে, লেফটেন্যান্ট গভর্নর বা ইত্যাদি, তাকে কিন্তু প্রেসিডেন্ট নিয়োগ করে। তো প্রেসিডেন্টের একটা থেকেই যায় হস্তক্ষেপ, কিন্তু যেগুলোতে বিধানসভা নাই সেগুলোতে কিন্তু সরাসরি প্রেসিডেন্টই প্রশাসনটা চালায়। আর নেক্সট পয়েন্ট হচ্ছে প্রেসিডেন্ট ক্যান ডিক্লেয়ার এনি এরিয়া অ্যাজ শিডিউল্ড এরিয়া, যে কোনো এরিয়াকে সে শিডিউল্ড এরিয়া ঘোষণা করতে পারে, অ্যান্ড হ্যাজ পাওয়ার্স উইথ রেসপেক্ট টু অ্যাডমিনিস্ট্রেশন অফ শিডিউল্ড এরিয়া অ্যান্ড ট্রাইবাল এরিয়া, অর্থাৎ সেই এলাকাতে প্রশাসন চালানোর ক্ষমতা কিন্তু প্রেসিডেন্টের আছে। শিডিউল্ড এরিয়ার কথা 5-6 নম্বর শিডিউলে বলা আছে, তোমরা দেখেছো। তো যে কোনো একটা এরিয়াকে শিডিউল্ড এরিয়া ঘোষণা প্রেসিডেন্ট করতে পারে, সেক্ষেত্রে ওই রাজ্যের বিধানসভা, মুখ্যমন্ত্রীকে ওভারকাম করে কিন্তু প্রেসিডেন্টের প্রশাসনিক কাজকর্ম চালানোর ক্ষমতা স্পেশালি থাকবে, এক্সক্লুসিভলি থাকবে। এরপর হচ্ছে পাওয়ার টু রিমুভ, অ্যাপয়েন্টমেন্ট করার পাওয়ার, রিমুভ করার পাওয়ার। সাধারণত প্রেসিডেন্ট যাদের অ্যাপয়েন্ট করে, রিমুভেলও তার দ্বারাই হয়, বা প্রেসিডেন্ট তাদেরকে রিমুভও করে। হিজ মিনিস্টার্স ইন্ডিভিজুয়ালি, সব রকম মন্ত্রীদেরকে সে রিমুভ করতে পারে, যদিও সেটা প্রাইম মিনিস্টার রিকমেন্ডেশনে হবে। অ্যাটর্নি জেনারেল, গভর্নর অফ স্টেট, তো এটাও আমি আর বলছি না, তোমরা নিজেরা দেখে নেবে। এখানে একটা জিনিস লেখা আছে, রিমুভাল মেনলি বেসড অন দ্য অ্যাড্রেস অফ পার্লামেন্ট, পার্লামেন্টের রিকমেন্ডেশন বা তারও আগে প্রাইম মিনিস্টার রিকমেন্ডেশনে কিন্তু হয়। কিছু কিছু রিমুভাল আছে যেটা ইন্ডিভিজুয়ালি আলাদাভাবে তোমরা নোটে পড়বে, যে পার্লামেন্টের রিকমেন্ডেশনে কিন্তু হয়।